দিচ্ছে না। ভিসার পাসপোর্টের কপি দিয়েছে, কিন্তু টিকিট দিচ্ছে না। টিকিট ভিসা সহ নানা জটিলতায় কাটছে না হজযাত্রীদের বিড়ম্বনা। দু একদিনের সমাধান না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা বিমানমন্ত্রীর। জামালপুরে স্কুল ছাত্রী 2 বোন খুন, মা মেয়ে নির্যাতনের ঘটনায় আজও উত্তাল বগুড়া। মানবাধিকার লঙ্ঘন করছে প্রভাবশালীরাই, বললেন রিয়াজুল হক। আর্থিক খাতে অনিয়মে জড়িতরা নজরদারিতে, বেশ কয়েকটি ব্যাংকের এমডিআর ব্যবসায়ীকে বিদেশ যেতে বাধা, জানালেন দুদক চেয়ারম্যান। ইসি চাইলে জাতীয় নির্বাচনে না ভোট আর সেনা মোতায়েন সম্ভব, মন্তব্য সাবেক 2 কমিশনারের। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শান্তা শারলিন এবং আমি মনজুর আল মতিন। বিজলি কেবলই সঠিক মানে কেবল, ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবল। টিকিট ভিসা সহ নানা জটিলতায় বিড়ম্বনায় পড়েছেন অনেক হজযাত্রী। সমস্যা সমাধানে এগিয়ে আসছে না এজেন্সিগুলো। উত্তরা আশকোনা হাজি ক্যাম্পে এমন অভিযোগ করেছেন অনেকেই। বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলছেন, 2-1 দিনের মধ্যে হজ ফ্লাইট সংক্রান্ত জটিলতা দূর করতে না পারলে সমস্যা আরও বাড়বে। আর হাবের মহাসচিবের দাবি, সৌদি সরকারের নতুন নিয়মের কারণেই দুর্ভোগে পড়তে হচ্ছে হজযাত্রীদের। হজ ক্যাম্প থেকে সৌদি আরবে হজের উদ্দেশ্যে এই যাত্রা। হজযাত্রীরা ভিসা পেতে নতুন নিয়মের মারপ্যাচে পড়তে হয়েছে অনেককে। কেউ ভিসা পেয়ে টিকিট করতে পারছেন না, কেউ আবার ভিসাই পাচ্ছেন না। প্রাক নিবন্ধনে অংশ নেওয়া প্রায় 1100 হজ এজেন্সির মধ্যে অনেক এজেন্সির হজের মোয়াল্লেম, বাসা ভাড়া, মিনায় তাঁবু বুকিং সহ নানা বিষয়ে অব্যবস্থাপনার কারণে অনিশ্চয়তার মধ্যে রয়েছে হজযাত্রীরা। লাকি ওভারসিজ আমাদের অফিস থেকে আমাদের টিকিট দিচ্ছে না। ভিসার পাসপোর্টের কপি দিয়েছে, কিন্তু টিকিট দিচ্ছে না, ফ্লাইট করাচ্ছে না। এই অভিযোগ। এজেন্সি বলতেছে যে আপনার গাইড যে মৌলানা ফরিদুল ইসলাম, উনি আমার এখানে 6 লক্ষ টাকা বাকি রেখে গেছে, বাকি টাকা আপনারা 5 জনে দিবেন, তারপরে আমাদের ফ্লাইট হবে। যদি আমাদের বাংলাদেশে যদি আপনার হাজি পরিবহনটা এই বিমান এবং সৌদিয়া ছাড়া অন্যান্য এয়ারলাইন্সও যদি থাকতো, তাহলে এটা কোনো সমস্যাই ছিল না। কারণ সৌদিতে জেদ্দা এরপরে মদিনা 2টা ইন্টারন্যাশনাল। তবে হজ এজেন্সির সংগঠন হাবের মহাসচিবের দাবি, 1,27,198 হাজির মধ্যে 2-1টি ঘটনা বিচ্ছিন্ন। তবে কিছু সমস্যা আছে যা সৌদি সরকারের নতুন নিয়মের কারণে হয়েছে। এত কিছু নিয়ম কানুন মেনে বাড়ি ভাড়া অমুক দিন মক্কায় ঢুকতে হবে, অমুক দিন মদিনায় ঢুকতে হবে, এত নিয়ম কানুন মেনে 1,27,000 লোকের মুভমেন্টের মধ্যে ছোটোখাটো ব্যত্যয়, তাৎক্ষণিক বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটতে পারে। এগুলিকে আমরাও অ্যাড্রেস করব। অপরদিকে সচিবালয়ে হজ ফ্লাইট সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, 2-1 দিনের মধ্যে হজ ফ্লাইট সংক্রান্ত জটিলতা দূর করতে না পারলে সমস্যা আরও বাড়বে। যদি আপনারা আপনাদের ভিসা না করে থাকেন, ভিসা করে নিন। আর যদি ভিসা করে থাকেন তাহলে ফ্লাইট নিন। যদি ফ্লাইট না নেন, আপনার কিন্তু যাওয়া নিয়ে এটা অসুবিধা হতে পারে। এটা তাদেরকে সবার কাছে এটা টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে। আমরা এবার সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা বিমানের তরফ থেকে স্লট বৃদ্ধি সৌদিও করবে এবং বিমানও উভয়ই স্লট বৃদ্ধির আবেদন করবে। মন্ত্রী জানান, 2015-16 সালে যারা হজ করেছিলেন তাদের ক্ষেত্রে সৌদি সরকার এবার অতিরিক্ত 2000 রিয়াল বাড়ানোয় জটিলতা তৈরি হয়েছে। তাই এই ভিসা মওকুফ করার জন্য সৌদি সরকারের কাছে আবেদন করা হয়েছে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুরনো ঢাকা শহর রাজধানীর 93টি ঐতিহাসিক স্থাপনার বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ঐতিহাসিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সহ সার্বিক দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তারা। প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের স্থাপনাগুলো সংরক্ষণ, সংস্কার এবং কিছু স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ করা সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামালপুর সদরের নিজ বাড়ি থেকে স্কুল ছাত্রী 2 বোনের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভাবনা 9ম শ্রেণী এবং লুবনা 4র্থ শ্রেণীর ছাত্রী ছিল। তাদের বাবা মালয়েশিয়া প্রবাসী শামীম হোসেন। নিহতদের মা তসলিমা বেগম জানান, গতকাল
তিতপল্লা ইউনিয়নের দেউলিবাড়ি গ্রামে নিজ বাড়িতে 2 মেয়েকে রেখে বাবার বাড়ি জামালপুর শহরে যান তিনি, কিন্তু সকাল 8টার দিকে বাড়ি ফিরে তাদের মরদেহ দেখতে পান। তার চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় জামালপুর হাসপাতালে, কিন্তু হত্যার কারণ এখনো জানা যায়নি। আমরা চাই যে যারা ওকে খুন করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হয়, তাদের জন্য ফাঁসি দেওয়া হয়। যারা অ্যাকচুয়ালি দোষী ব্যক্তি তাদেরকে আমরা ফাঁসি দাবি করছি। আমরা দেখতেছি, আমরা কথা বলতেছি, আর যেহেতু সেন্সিটিভ ঘটনা, যা আমরা পেয়েছি এখনই মিডিয়ার কাছে প্রকাশ করা আমাদের পক্ষে টোটালি ঠিক হবে না। আমরা তথ্য পাচ্ছি, আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। বগুড়ায় মেয়েকে ধর্ষণের পর মা মেয়ে দুজনকে নির্যাতনের মামলায় মূল আসামি তুফান আর তার সহযোগী মুন্নার 2 দিন এবং স্ত্রী আশা এবং শাশুড়ি রুমির 1 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেল 5টার দিকে 9 আসামিকে বগুড়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর মধ্যে জীবন নামে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে আজও তুফান সরকার সহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন আর সমাবেশ হয়েছে। দুপুরে নবাববাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। পরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধায় তা সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। আর শহরের সাতমাথায় মানববন্ধন করেছে নারী মুক্তি সংসদ বগুড়া জেলা কমিটি। বগুড়ার ঘটনায় লজ্জা আর আত্মসম্মান বোধ থাকলে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দেবে আওয়ামী লীগ, কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বগুড়ায় মা মেয়ে নির্যাতনের প্রতিবাদে মহিলা দলের মানববন্ধনে ডক্টর মঈন খান অভিযোগ করেন, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা প্রতিদিন বাংলাদেশে নারী সংগ্রাম করছে, এমন করে একটি দিন বাদ। যদি এই সরকারের কোনো লজ্জাবোধ থাকে ন্যূনতম, তাহলে এই মুহূর্তে তারা জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে। কথায় আছে কান টানলে মাথা আসে, সেই কথাই যেন সত্য হলো ছাত্রী ধর্ষণ আর মা মেয়ে নির্যাতনের মূল হোতা তুফানের ভাই মতিনের ক্ষেত্রে। একে একে বেরিয়ে আসছে আঙুল ফুলে কলাগাছ হওয়ার গল্প। ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় কোনো কিছুতেই পাত্তা দেন না মতিন। এমনকি তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ বলছে তাদের কাছে কোনো ওয়ারেন্ট নেই, তাই গ্রেফতার করা সম্ভব হয়নি। ফরহাদুজ্জামান শাহের রিপোর্ট। ছবিটি গেল বছর 11 জুনের। নৌমন্ত্রী শাহজাহান খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন যুবলীগ নেতা ও একাধিক মামলার আসামি মতিন সরকার, যার আরেক পরিচয় ছাত্রী ধর্ষণ ও নির্যাতন মামলার মূল হোতা তুফান সরকারের মেজ ভাই। কেবল নৌমন্ত্রী নয়, তার শুভেচ্ছা জানানোর তালিকায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকের নাম। ক্ষমতাসীন দলের নেতা হওয়ার সুবাদে বেশিরভাগ অনুষ্ঠানেই ছিলেন অতিথি হিসেবে। অথচ 2000 সালের মাঝামাঝিতে পিস্তল সহ গ্রেপ্তার হন মতিন। ওই মামলায় দেয়া হয় 27 বছরের কারাদণ্ড। কিছুদিন জেলে থাকার পর উচ্চ আদালতে মামলাটি স্থগিত হয়। বীর দর্পে জেল থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নাম পাল্টে হয়ে যান আব্দুল মতিন সরকার। গড়ে তোলে নিজস্ব সরকার বাহিনী। দলীয় পরিচয় ব্যবহার করে চালান অবৈধ সব কর্মকাণ্ড। অল্প দিনেই বনে যান কোটিপতি। রাজনৈতিক দলের সমর্থন পেয়েও কিন্তু তারা এই ধরনের অপকর্মগুলো করতে পারছে। টাকার নিশায় এরা আসলে দলকে ব্যবহার করে এত দূর পর্যন্ত আগাইছে। বাসের টাকা, চাঁদাবাজি, এগুলো তো সবাই জানে। এগুলো করে তারা আজকে নখ ফুরে কোলার কাজ হয়ে গেছে। মতিনের অপকর্মের কথা আগেই জানতেন দলের নেতাকর্মীরা। তবে উত্থানের পেছনে পরস্পরকে দুষছে জেলা আওয়ামী লীগের 2 গ্রুপ। যুবলীগের কমিটিতে লিটন ডাবলুর এগেনিস্টে আরেকটা প্যানেল ছিল, সেটা হচ্ছে সাগর এবং মতিন সরকার। তাদেরকে কে নিয়ে আসছে আমি কেমন করে বলবো? আমি তো লিটন ডাবলুকেই সমর্থন দিচ্ছি। পলিটিক্যাল লোক বানানো হয়ে থাকে, যারা বানাইছে তাদের প্রতি অ্যাকশন নেওয়া দরকার বলে আমি মনে করি। আমরা আসলে চাচ্ছিলাম এরকম কোনো একটা অভিযোগ আসুক। এই 8 মাসের মধ্যে আমাদের পত্রিকাতে এরকম কোনো নিউজ আসেনি যেটা প্রমাণিতভাবে আমরা কেন্দ্রে বলতে পারবো বা জানাতে পারবো। মতিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও গ্রেপ্তার না করার জন্য খোরা যুক্তি আইনশৃঙ্খলা বাহিনীর। সে মামলার তার বিরুদ্ধে পরোয়ানা বা এরকম কোনো কিছু আমাদের কাছে ছিল না বা নাই। তার বিরুদ্ধে যদি কেউ কোনো পার্টিকুলার অভিযোগ আমাদের কাছে করতো, অবশ্যই তার বিরুদ্ধে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিতাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি ভালো নয়, এমনটাই জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। দায়িত্ব পালনের 1 বছর পূর্তিতে চ্যানেল 24-কে তিনি বলেন, প্রভাবশালীরাই মানবাধিকার লঙ্ঘন করছে। গেল 5 বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে 156টি ঘটনার প্রতিবেদন চেয়ে পাওয়া যায়নি বলেও জানান রিয়াজুল হক। আশিকিন প্রিন্সের রিপোর্ট। রুটিন সহ পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ার শেল নিক্ষেপ, যার আঘাতে 2 চোখে দৃষ্টি হারিয়ে ভবিষ্যৎটাই এখন অন্ধকার সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের। প্রতিবেশীর বাসায় খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে শিশুর মৃত্যু কিংবা মেয়েকে ধর্ষণের পর মা সহ দুজনেরই মাথা ন্যাড়া করে দেয়া, প্রতিদিনই মানবাধিকার লঙ্ঘনের এমন খবর আসে গণমাধ্যমে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছেন 90 জন, ধর্ষণের শিকার 280 জন, আর ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হয়েছে 16 জনের। বিভিন্ন ঘটনায় হত্যা করা হয়েছে 245 শিশুকে। দায়িত্ব নেয়ার 1 বছর পূর্তিতে চ্যানেল 24-কে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। একটা প্রচণ্ড সামাজিক অস্থিরতা রয়েছে এবং সব বলতে গেলে যে মানবাধিকার পরিস্থিতিটা আমরা দেখছি, আমাদের এক কথা বলতে গেলে মানবাধিকার পরিস্থিতি ভালো না বর্তমান সময়ে। পুলিশ একটা রাষ্ট্রীয় বাহিনী, একটা রাষ্ট্রীয় সংস্থা। একটা রাষ্ট্রীয় সংস্থার কাছে যদি তাদের প্রতিবেদনে যদি কোনো গাফিলতি থাকে, তাহলে সেই দায়িত্বভার কিন্তু রাষ্ট্রের উপরে যে পড়ায়। অতএব আমি আশা করব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন। প্রয়োজনে তারা। তিনি জানান, 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত 156টি অভিযোগের প্রতিবেদন চেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তাতে কোনো সাড়াই মেলেনি। আবার অনেক ক্ষেত্রে আমরা প্রতিবেদন পাই না। যদি ইতিমধ্যে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, আমরা একটা তালিকা ওনার কাছে দিয়ে এসেছি যে আমরা আপনাকে এতগুলো প্রতিবেদন চেয়েছি, তার ভিতরে আমরা মাত্র এই কয়টা পেয়েছি, এগুলো এখন আমরা পাইনি। আমাদের রিকমেন্ডেশনগুলো মানা হয় না, যেটা সেমন ঠিক অধিকাংশ ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশনগুলো মানা হয়। আমরা দেখেছি। তার মতে, মানবাধিকার নিশ্চিত করতে হলে সুষ্ঠু বিচারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে রাষ্ট্রকে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আর্থিক খাতে অনিয়মের সাথে জড়িত অনেক ব্যাংকের এমডি আর ব্যবসায়ী বিদেশে যেতে পারছেন না, তাদের নজরদারিতে রাখা হয়েছে। দুপুরে চট্টগ্রামে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকে একথা জানান দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। হুঁশিয়ারি দেন, জনগণের অর্থ লুটপাটকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। সরকারি অফিসগুলোতে দুর্নীতির অভিযোগ বিষয়ে আলোচনার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে চট্টগ্রামে এই বৈঠকের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে দুর্নীতি আর হয়রানির বিষয়ে তথ্য তুলে ধরেন দুদক চেয়ারম্যান। বিশেষ করে শিক্ষা খাতে দুর্বলতা ও অনিয়মের কারণে শিক্ষার্থীরা গুণগত শিক্ষা পাচ্ছে না বলে মন্তব্য তার। নোট কিভাবে দিতে আমার বাচ্চারা জানে না। So these are the things we need to address primary school and high school. আপনাদের অভিযোগ, প্রচুর অভিযোগ। You have to fix primary, আমি জানি না প্রাইমারি স্কুলের কে আছেন। নানা অভিযোগের কথা স্বীকার করে নিজ নিজ প্রতিষ্ঠানে হয়রানি ও দুর্নীতি বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান সংস্থা প্রধানরা। দুর্ভাগ্যবশত আমাদের বেশিরভাগ স্কুল, সারা দেশেরই বেশিরভাগ স্কুল নিজেদের প্রশ্ন নিজেরা করে না, তারা প্রশ্নটা কিনে ফেলে। এটা একটা বড় সমস্যা আমাদের এই কোয়ালিটি এডুকেশনের জন্য। ফলে আমরা গত 6 মাস ধরে আমাদের অঞ্চলে আমরা একটা ড্রাইভ দিয়েছি। আমি মনে হয় যে নিচের দিকে কিছু সমস্যা স্যার এখনো আছে, অবশ্যই অস্বীকার করবো না। আমরা চেষ্টা করছি স্যার এগুলো দূর করবার জন্য, এবং আমরা স্যার ইতিমধ্যে আমার এই 1 বছরে 12 জন কর্মকর্তাকে সাসপেন্ড করেছি। আমি মনে করি সেই অংশটাকে এখন আমি সেইভাবে সেবা আমার মাঠ পর্যায় থেকে শুরু করে এখন ডিসি অফিস পর্যন্ত দিতে পারছি না। দুর্নীতি রোধে প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন অনেক কর্মকর্তা। যে হেলথ ক্যাডারটাকে আছে, ইট শুড বি স্প্লিটেড ইনটু 3 ক্যাডারস। সভায় সরকারি কর্মকর্তাদের জনগণকে সেবা নিশ্চিতের আহ্বান জানান দুদক চেয়ারম্যান। জানান, আর্থিক খাতে অনিয়মের জন্য অনেক ব্যাংকের এমডি ও ব্যবসায়ী বিদেশ যেতে পারছেন না, তাদের নজরদারিতে রাখা হয়েছে। বহু ব্যাংকের এমডি, বহু ব্যবসায়ী, দেয়ার ইজ টাকা, দে আর নট অ্যালাউড টু লিভ দি কান্ট্রি। And we will ensure যারা জনগণের এই সম্পত্তি নিয়ে সিনেমিনি খেলেছে তাদেরকে আমরা ছাড় দিব না।
মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে সজাগ করতে 8টি বিভাগেই এই ধরনের বৈঠকের কথা জানান দুদক চেয়ারম্যান। আপনাদের উচিত আমাদের এই আত্মসমর্পণ। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন, না ভোট চালু, শক্তিশালী নির্বাচন কমিশন কিংবা সহায়ক সরকার ব্যবস্থা এখন জোর আলোচনায়। নির্বাচন কমিশনের সাথে সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিদের বেশিরভাগেরই প্রস্তাব ছিল এমন, যার অনেকগুলোর সাথেই একমত সাবেক 2 নির্বাচন কমিশনার। তাদের মতে নির্বাচন কমিশন চাইলে এসব সুপারিশ বাস্তবায়ন সম্ভব। আসান হিমেরা রিপোর্ট। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক দলগুলো যখন কোণঠাসা, চারিদিকে গণতান্ত্রিক সরকারের আকাঙ্ক্ষা, তখন প্রথম সংলাপ প্রক্রিয়া শুরু করে ডক্টর শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সুনাম কুড়ায় ওই কমিশন, তা অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে কাজী রকিবউদ্দিনের আমলে। কেননা সব দলের অংশগ্রহণ না থাকায় প্রশ্নবিদ্ধ হয় 2014 সালের 10ম সংসদ নির্বাচন। এমন বাস্তবতায় আলোচনায় একাদশ সংসদ নির্বাচন। তবে এবার দৃশ্যপটে KM নুরুল হুদার কমিশন, যাদের সামনে বড় চ্যালেঞ্জ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করা। সোমবার নির্বাচন কমিশনের সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিরাও তাগিদ দেন একটি অর্থবহ নির্বাচন করার। সেজন্য না ভোট চালু, সেনাবাহিনী মোতায়েন সহ বেশ কিছু প্রস্তাব দেন তারা। আমরা বলেছি আপনাদের কাছে। সাবেক 2 জন নির্বাচন কমিশনারের মতে নাগরিক সমাজের প্রতিনিধিদের এসব সুপারিশ আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। সংলাপের বিকল্প নাই, আলোচনা করতেই হবে। প্রত্যেক সময়ই সমস্যা নতুন সৃষ্টি হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আলোচনা করলেই যারা সম্পৃক্ত এ কাজের মধ্যে, তাদের সঙ্গে আলোচনা করলে অবশ্যই ভালো জিনিস বেরিয়ে আসবে। আলোচনা হচ্ছে, জনগণ শুনেছে, ওনারা গিয়েছেন, ওনারা কথা বলেছেন, ওনারা হয়তো লিখবেন, আরও কথাবার্তা বলবেন। এতে যে ইলেকশন কমিশনের একটা স্বচ্ছতা আনার প্রয়াস, এটা প্রকাশ পাবে। তারা মনে করেন প্রচলিত আইনেই অনেক শক্তিশালী ভূমিকা পালন করতে পারে নির্বাচন কমিশন। তবে সেজন্য সংলাপে রাজনৈতিক দলগুলোকেও পালন করতে হবে দায়িত্বশীল ভূমিকা। কমিশনে সংবিধান এবং অন্যান্য আইন যে শক্তি দিছে, এটাকে কার্যকর করতে হবে বলিষ্ঠভাবে, নির্ভীকভাবে, সততার সাথে। যদি করতে পারে নির্বাচন কমিশন, তাহলে তাদের আইনের অভাব নাই, শক্তির অভাব নাই। ইলেকশন কমিশন একটা সেন্ট্রাল অথরিটি এবং কনস্টিটিউশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আছে। তার নিয়োগ, নির্বাচন ইত্যাদি যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সেই ইলেকশন কমিশন শুরু থেকে কিন্তু সে কি হয়, সেই ইলেকশন কমিশনের পক্ষে উঠে দাঁড়ানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তারা বলছেন সবার মতকে গুরুত্ব দিতে পারলে ভাবমূর্তি ফিরতে পারে নির্বাচন কমিশনের। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। নিউজ 24 সময় হলো একটা বিরতির। আর ফিরে আসার পর দেখবেন জামিনে মুক্ত খুলনার সাংবাদিক লতিফ, 57 ধারার অপপ্রয়োগ হচ্ছে স্বীকার করলেন ওবায়দুল কাদের। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত ট্রাকে 15 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক আর হেল্পারের বিরুদ্ধে। দুপুরে ওই কিশোরীকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় ধর্ষণের শিকার কিশোরী গতকাল বিকেলে অভিমান করে গাজীপুরের শ্রীপুরের বাড়ি থেকে বের হয়। রাতে গাজীপুর চৌরাস্তা থেকে তাকে জোর করে ট্রাকে তোলে চালক আর হেল্পার। পরে তার উপর নির্যাতন চালানো হয়। দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকায় ট্রাক থেকে নির্যাতনের শিকার কিশোরীটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ট্রাক ফেলে পালিয়ে যায় চালক আর হেল্পার। খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। চালক আর হেল্পারকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারার মামলায় গ্রেফতার খুলনার সাংবাদিক আব্দুল লতিফ মোরুল জামিনে মুক্ত হয়েছেন। বিকেল 5:30টার দিকে খুলনা জেলা কারাগার থেকে বের হন তিনি। এর আগে সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক শুনানি শেষে তাকে জামিনের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত লতিফের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে। গত 29 জুলাই মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র নিজ এলাকার ডুমুরিয়ার কয়েকজনের মাঝে ছাগল বিতরণ করেন।
পরদিন এক ব্যক্তির ছাগল মারা যায়। এ নিয়ে একটি সংবাদ ফেসবুকে শেয়ার করেন লতিফ। আর এই ঘটনায় তার নামে মামলা হয়। সাতান্ন ধারার অপপ্রয়োগ হচ্ছে বলে স্বীকার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। আমি তো মনে করি খুলনা যাওয়া হয়েছে এটা অপপ্রয়োগ হয়েছে। এ ধরনের কোনো মামলা করতে হয় তাহলে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা উচিত। তুচ্ছ কারণে, সামান্য কারণে হুট করে একটা মামলা ঠুকে দেওয়া এটা সঠিক নয়। আমি মনে করি মাননীয় তথ্যমন্ত্রীর এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করা উচিত। ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে নৌ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলামকে। মঙ্গলবার নৌ মন্ত্রণালয়ের আদেশের পর আজ থেকে তার বরখাস্ত কার্যকর হয়েছে। গেল 18 জুলাই ঘুষ নেওয়ার সময় হাতে নাতে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন। সে সময় সংস্থাটির কর্মকর্তারা জানান, প্রকৌশলী ফখরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত চলছিল বেশ কিছুদিন ধরে। পরে দুদক পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তার কার্যালয়ে গেলে ঘুষের 5 লাখ টাকা সহ হাতে নাতে আটক করা হয়। আটকের পর রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক। অপারেশন করে আলাদা করা গাইবান্ধার জোড়া শিশু তোফা তহুরা সুস্থ আছে। দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। চিকিৎসকরা জানান, পুরোপুরি সুস্থ হতে তোফা তহুরার আরও 2-3টি অপারেশন লাগবে। 6 মাস পরে শিশুদের মলমূত্র ত্যাগের স্থানে এবং 8 মাস পরে সাময়িক মলমূত্র ত্যাগের স্থানে অপারেশন করা হবে। তবে সব অপারেশন হবে শিশুদের শারীরিক সুস্থতার উপর নির্ভর করে। চিকিৎসকরা আরও জানান, দীর্ঘ সময় ধরে জটিল অপারেশনের কারণে 48 ঘন্টা পর্যন্ত ঝুঁকিমুক্ত বলা যাবে না তাদের। একদিকে চট্টগ্রাম বন্দরের সংকট, অন্যদিকে আগের অর্থ বছরের মন্দ অভিজ্ঞতা, সব মিলিয়ে দুশ্চিন্তায় থাকা রপ্তানি খাতের জন্য নতুন অর্থ বছরে পণ্য বিক্রির লক্ষ্য $3,750 কোটি। আর এবারই প্রথম সেবা খাতের অঙ্ক যোগ করা হয়েছে পণ্যের আয়ের সাথে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, সব বাস্তবতা মাথায় রেখে লক্ষ্য ঠিক করা হয়েছে। আর উদ্যোক্তারা বলছেন, এজন্য দরকার কয়েকটি খাতে বড় ধরনের সংস্কার। ইকবাল আহসানের রিপোর্ট। দেশের রপ্তানি খাত নিয়ে আলোচনা এখন নানান কারণে। একে তো বিদায়ী অর্থ বছরে আয় আসেনি প্রত্যাশা মাফিক, তার উপর বন্দরের কন্টেইনার জটের কারণে ধাক্কা খেতে হচ্ছে নতুন অর্থ বছরের প্রথম মাসেই। এ যখন বাস্তবতা, তখন আগামী 1 বছরের জন্য পণ্য থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $3,750 কোটি, যা সবশেষ অর্থ বছরের প্রকৃত আয়ের চেয়ে বাড়ানো হয়েছে 7.5%। তবে প্রথমবারের মতো পণ্যের সাথে সেবা খাতের $350 কোটি ধরে সার্বিক রফতানির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে $4,100 কোটি। যেসব বিষয় বিবেচনায় আনা হয়েছে সবকিছু যদি এই অবস্থায় থাকে, আজকের মতো যদি থাকে, তাহলে আমরা অবশ্যই এটা অতিক্রম করতে পারবো। আমরা যে কাপড়গুলো রপ্তানি করি সেই কাপড়গুলো যদি চাহিদা বাড়তে পারে, কারণ সিজনাল ভেরিয়েশন থাকে, সেই ক্ষেত্রে দেখবেন অনেক জাম্প করে ফেলছে। কেবল পণ্য বিক্রি করে এই আয় আনতে হলে সবচেয়ে বড় খাত পোশাক থেকে আসতে হবে $3,016 কোটি, যা বিদায়ী অর্থ বছরের প্রকৃত আয়ের চেয়ে 7.25% বেশি। অথচ এই পোশাক থেকেই গেল 15 বছরের মধ্যে সবচেয়ে কম বিক্রি বেড়েছিল 2016-17 অর্থ বছরে। তাই এই লক্ষ্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না উদ্যোক্তাদের। কারণ গেল বছর যেসব কারণে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, সেই কারণগুলোর উন্নতি হয়নি খুব বেশি। তাই বেশ কিছু খাতে সংস্কারের পরামর্শ ছিল অন্যতম বড় এই রপ্তানিকারকের। ইন্ডাস্ট্রির সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের সাপোর্টটা আমাদের প্রয়োজন এই মুহূর্তে। অর্থাৎ আমাদের প্রস্তাবগুলো হলো, জ্বালানি খাতের মূল্য বৃদ্ধি কোনোভাবেই সমীচীন হবে না। তাছাড়া আমাদের প্রতিযোগী দেশগুলো যে নীতি সহায়তা পাচ্ছে, যে পলিসি সাপোর্টগুলো পাচ্ছে, সেইটার পরে আমাদের নীতি সহায়তা কিছু বাড়ানো, সাথে সাথে রপ্তানিমুখী শিল্পের জন্য একটা ভিন্ন মুদ্রানীতি তৈরি করা। পোশাক ছাড়াও নতুন অর্থ বছরে আয়ের লক্ষ্য বাড়ানো হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য এবং প্রকৌশল খাতে। যদিও বিশ্ববাজারে এগুলো ভালো করলেও আয়ের অঙ্ক বাড়েনি খুব একটা।
অন্যদিকে বড় বাজার বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রতিবেশী দেশগুলো ভালো করায় দুশ্চিন্তা বেড়েছে দেশের ভেতরেও। আন্তর্জাতিক যে পরিমণ্ডল প্রতিযোগিতার সেটা কিন্তু চ্যালেঞ্জিং হবে, কিন্তু তারপরও বাংলাদেশ গত 3 দশকে যেভাবে শক্তিশালী অবস্থান করেছে এটার উপরে নির্ভর করে আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কিন্তু বাড়াতে পারি। সবশেষ অর্থ বছরে সেবা খাত থেকে আনুমানিক আয় ধরা হয়েছে $3017 কোটি। নতুন অর্থ বছরের জন্য যার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে প্রায় 10.5%। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। আরো একটা বিরতি এরপর থাকছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ফের তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের, সময় মতো না হওয়ায় ক্ষোভ প্রকাশ। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে 6 মাসেও কমিশন গঠন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চে এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু অগ্রগতি জানাতে পারেনি মন্ত্রিপরিষদ বিভাগ। পরে আদালত আগামী 31 আগস্টের মধ্যে কমিশন গঠনের নির্দেশ দেন। গত ফেব্রুয়ারিতে পদ্মা সেতু নির্মাণ চুক্তিতে দুর্নীতির অভিযোগের পেছনে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট, কিন্তু এ নিয়ে চিঠি চালাচালি ছাড়া আর কিছুই হয়নি বলে আদালতকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে যাতে অস্ত্র ঢুকতে না পারে সেজন্য নজরদারি বাড়িয়েছে বিজিবি। চলতি বছরের প্রথম 6 মাসে বিজিবির কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন বাহিনীর মহাপরিচালক আবুল হোসেন। তিনি আরো জানান, আরো 15,000 লোকবল যোগ হতে যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীতে। বাট আবার এই জায়গায় হচ্ছে কালকে যে অন্য জায়গায় হবে না এরকমও না, তবে কিছু কিছু জায়গা তো আইডেন্টিফাই করতে হবে এবং আমরা মনিটর করি। এই যে বললাম না, ভালনারেবল জায়গা আমরা বেশ করেছি প্রায় 500 জায়গার মতো। সেই জায়গার মধ্যে আমরা হয়তো বা পেয়েছি এরকম 8-10টা জায়গা আছে যেখান থেকে অস্ত্র চোরাচালানি হতে পারে, আগে হয়েছে, ভবিষ্যতে অতীতে দেশীয় জাতীয়, সেগুলো যাতে না হয় সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সালাম সালাম হাজার সালাম কিংবা তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, এমন অনেক কালজয়ী গানের গায়ক আব্দুল জব্বার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এই কণ্ঠযোদ্ধার অনেক গানই সে সময় উদ্বুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধাদের। এই কণ্ঠসৈনিক এখন কিডনি, হার্ট এবং প্রোস্টেটের সমস্যা সহ নানা জটিল রোগে আক্রান্ত। গত 3 মাস ধরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে আব্দুল জব্বারের অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। জয় বাংলা, বাংলার জয় কিংবা সালাম সালাম হাজার সালাম, 71-এ মুক্তিকামী মানুষকে উদ্বুদ্ধ করা এমন অনেক কালজয়ী গানের শিল্পী আব্দুল জব্বার। আমার হৃদয় রেখে যেতে চায়। মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিতে কাঁধে হারমোনিয়াম তুলে নিয়ে ঘুরেছেন ক্যাম্পে ক্যাম্পে। সুরের বাঁধনে বেঁধে শ্রোতার মনে নিজের জায়গাটা করে নিয়েছেন পাকাপোক্ত। ও নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। শুধু তাই নয়, জীবনের পরাজয়ের গল্পকে বেঁধেছিলেন গানের ছন্দে। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। আর পিচ ঢালা পথকে ভালোবেসে কণ্ঠ দিয়েছেন আপন মনেই। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। চলচ্চিত্রের অনেক জনপ্রিয় গানের এই কণ্ঠযোদ্ধা গত 3 মাস ধরে কিডনি, হার্ট ও প্রোস্টেট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের বিছানায়। চিকিৎসা হচ্ছে না আমি ঠিক তা বলবো না, ওনারা যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু আমি আরো বেটার ট্রিটমেন্ট চাচ্ছিলাম, বাইরে যাওয়ার কথা বলছি আর কি। সরকারের কাছে তো আমি সবগুলো দরজায় নক করছি সরকারের, কিন্তু সরকার কোনো কর্ণপাত করছেন না। মঙ্গলবার রাত থেকেই আব্দুল জব্বারের অবস্থার অবনতি হয়। এরপরে এই কণ্ঠসৈনিককে রাখা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আমরা যে মেডিকেল বোর্ড গঠন করেছিলাম সেই মেডিকেল বোর্ডের প্রায় 13 জন সদস্য ছিল। তো বাইরে যাওয়ার ব্যাপারে আমরা কোনো রিকমেন্ড করিনি, বাট আমাদের কোনো আপত্তিও নাই।
গান আর জীবনের গল্পকে কণ্ঠের মাধুর্যে ধারণ করেছিলেন তিনি। সঙ্গীতে অবদানের জন্য পেয়েছেন 21 ও স্বাধীনতা পদক সহ বিভিন্ন সম্মাননা। তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনা। মাসুদা লাবণী, চ্যানেল 24, ঢাকা। নিউজ 24 সময় হলো আর একটা বিরতি, আর ফিরে আসার পর দেখবেন নারী সদস্যদের হয়রানির অভিযোগে বেকায়দায় পাকিস্তানের পিটিআই নেতা ইমরান খান, রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনে পিটিশন। বিরতির পর আবার ফিরলাম নিউজ 24 এ। এবারে জানাবো দেশের বাইরের খবর। আয়েশা গুলালাইয়ের করা হয়রানির অভিযোগের পর বেশ বেকায়দায় পড়েছেন পাকিস্তানের তেহরিকি ইনসাফের নেতা ইমরান খান। অভিযোগের জেরে এবার তাকে রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনে পিটিশন দায়ের করা হয়েছে। পাকিস্তানের আইনজীবী রাজা বাশারাত এই পিটিশন দায়ের করেন। এছাড়া পাঞ্জাবের বিধানসভায় সংবিধানের 62 এবং 63 অনুচ্ছেদ অনুযায়ী ইমরানের বিরুদ্ধে প্রস্তাবনা এনেছেন মুসলিম লীগের নারী কর্মী হিনা পারভেজ ভুট্টো। নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে মুখ খুলতে ইমরানকে আহ্বান জানিয়েছে মুসলিম লীগ। এর আগে একটি সংবাদ সম্মেলনে পিটিআইয়ের সাবেক নারী কর্মী আয়েশা গুলালাই অভিযোগ করেন, দলের নারী কর্মীদের মোবাইলে অশ্লীল বার্তা পাঠান ইমরান খান। তবে আয়েশার এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে পিটিআই। জর্ডানে ধর্ষণ আইন সংশোধন করে ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির পার্লামেন্ট। নতুন আইনে দেশটির দণ্ডবিধির একটি বিতর্কিত ধারা বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া ওই ধারা অনুযায়ী ধর্ষণকারী ধর্ষিতাকে বিয়ে করে 3 বছর সংসার করতে রাজি হলে ধর্ষণের সাজা থেকে রক্ষা পেত, জানিয়ে আন্দোলনের নামে দেশটির জনগণ এবং নারী ও মানবাধিকার রক্ষা কর্মীরা। মঙ্গলবার পার্লামেন্টে এ ধারা বাতিলের পক্ষে ভোট অনুষ্ঠিত হয়। সে সময় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। গত বছরের অক্টোবরে দেশটির 1960 সালে করা দণ্ডবিধির পুনর্মূল্যায়ন করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। ওই কমিটি এই ধারা বাতিলের সুপারিশ করে গত এপ্রিলে। আর এর সাথে শেষ করব নিউজ 24। তার আগে সিলনটি শিরোনামগুলো আরেকবার। আমাদের অফিস থেকে আমাদের টিকিট দিচ্ছে না, বিচার পাসপোর্টের কপি দিয়েছে কিন্তু টিকিট দিচ্ছে না। টিকিট ভিসা সহ নানা জটিলতায় কাটছে না হজ যাত্রীদের বিড়ম্বনা। 2-1 দিনের সমাধান না হলে সংকট আরো বাড়ার আশঙ্কা বিমানমন্ত্রীর। জামালপুরে স্কুল ছাত্রী 2 বোন খুন, মা মেয়ে নির্যাতনের ঘটনায় আজও উত্তাল বগুড়া। মানবাধিকার লঙ্ঘন করছে প্রভাবশালীরাই, বললেন রিয়াজুল হক। আর্থিক খাতে অনিয়মে জড়িতরা নজরদারিতে বেশ কয়েকটি ব্যাংকের এমডি আর কজন ব্যবসায়ীকে বিদেশে যেতে বাধা, জানালেন দুদক চেয়ারম্যান। ইসি চাইলে জাতীয় নির্বাচনে না ভোট আর সেনা মোতায়েন সম্ভব, মন্তব্য সাবেক 2 কমিশনার। দর্শক, এই ছিল নিউজ 24। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।